আর্থিক খাতে সবচেয়ে বড় অপরাধ অর্থ পাচার, যা আর্থিক উন্নয়নের পথে বড় বাধা। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিগত সরকারের সময়ের অর্থ পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরেন খোদ প্রধান উপদেষ্টা। গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। এমন বাস্তবতায় অর্থ পাচার ইস্যুতে দ্রুত আইন হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিদ্যমান আইনে দেখা যায় দুর্নীতি, চাঁদাবাজি, জালিয়াতি, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন সহ সামাজিক সব অপরাধকে অর্থ পাচার আইনে সম্পৃক্ত অপরাধ হিসেবে উল্লেখ করে আইনটির পরিধি বাড়ানো হয়েছে ব্যাপকভাবে। বিষয়টি ইতিবাচক নয় মন্তব্য করে এই আইন বিশেষজ্ঞ বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন হতে হবে স্পষ্ট ও সুনির্দিষ্ট। এখানে এত বিবৃত এবং এত বেশি ব্যাপক যে সেগুলোকে কন্ট্রোল করা আসলে খুব কঠিন, যেহেতু তার সংজ্ঞা মানি লন্ডারিং সংজ্ঞা অনেক বেশি। আইন স্পষ্ট না হলে সেক্ষেত্রে আইনের ফাঁক থেকে যায় এবং ফলে যারা অপরাধ করে তারা অপরাধ প্রবণ হয়ে ওঠে। আর দুদক আইনজীবী জানান, গোজামিলা ভরা আইনের কারণে পার পাচ্ছে অপরাধীরা। 27টা ক্রাইটেরিয়া আলাদা সেট করেছে। দুর্নীতি ও ঘুষ, মুদ্রা জালকরণ, প্রতারণা, চাঁদাবাজি, মোটামুটি রেপের পর্যন্ত, ধর্ষণ, যৌন নিপীড়ন পর্যন্ত চলে এসছে। এত সমস্যা ঘাটাঘাটি করে এগুলো তো ডিসকাস করার কোনো দরকার নাই। যতই ঘাটাঘাটি হবে ততই হচ্ছে এগুলা ইনফেকশাস হয়ে যাবে, অ্যাকচুয়ালি কিছু থাকবে না। অর্থ পাচার প্রতিরোধ আইনে অপরাধটি আমলযোগ্য এবং আপোষ বা জামিনযোগ্য নয়, তবে গুঞ্জন রয়েছে পাচার হওয়া অর্থ ফেরাতে আপোষ পথে হাঁটবে সরকার। তো দেশের স্বার্থে যদি আপোষে কিছু আনা যায় বেটার, বাট হচ্ছে লিগালি তো দেখা যাবে যে এগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দেবে। ট্রুথ কমিশনের সেই আপোষটাই আপোষিত হয়েছিল। ট্রুথ কমিশনের ক্লিয়ার হয়েছে। শুধু আইন করে এই টাকাগুলো ফেরত আনা কঠিন। সেই জন্য সরকার যদি মনে করেন যে তারা আপোষযোগ্য করবেন অর্থ যে টাকাগুলো কেউ স্বইচ্ছায় ফেরত নিয়ে আসে তাকে গভর্নমেন্ট ছাড় দিবে, সেরকম যদি হয় তবে আমি মনে করি প্রচুর টাকা বাংলাদেশের ফেরত আনা সম্ভব হবে। অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরাতে বিগত অভিজ্ঞতার আলোকে সময়োপযোগী সিদ্ধান্ত প্রয়োজন বলেও মত দেন আইন বিশেষজ্ঞরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অলংকার হিসেবে স্বর্ণের চাহিদা এদেশে আবহমান কাল থেকেই ছিল। নারী অলংকার হিসেবে যেমন স্বর্ণ ব্যবহার করে, তেমনি এটি একই সঙ্গে নিরাপদ বিনিয়োগও। কিন্তু গেল কয়েক বছর ধরে মূল্যবান এ ধাতুর দাম এতটাই বেড়েছে যে এখন নিম্নবিত্ত তো দূরের কথা, মধ্যবিত্তও স্বর্ণালংকার কেনার কথা ভাবতে ভয় পান। স্বর্ণের বাজার অনেক বাড়তি, আর আমগো মতো মধ্যবিত্ত ফ্যামিলি আমগো কিনা সম্ভব না। আগে যদি কিনতাম তো আগে আমি বেশি পেতাম পরিমাণে গোল্ডের পরিমাণটা, কিন্তু এখন তারা ওই পরিমাণটা পাচ্ছি না। প্রয়োজনও থাকে, শখও থাকে। ভরিতে যদি 8-10 হাজার টাকা বেড়ে যায়, এটা তো অবশ্যই একটা প্রভাব পড়ে। শখটাকেও তখন আমরা আমাদের লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী দেশে এখন ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের দাম 1,72,486 টাকা, আর সবচেয়ে কম দরের সনাতনী স্বর্ণের দামও ছাড়িয়েছে 1,16,000 টাকা ভরি। স্বর্ণকাররা বলছেন, দাম বেড়ে যাওয়ায় কমেছে তাদের বিক্রি। ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে। সবচেয়ে বড় কারণই হচ্ছে গোল্ডের দাম বৃদ্ধির কারণে ক্রেতা শূন্য হচ্ছে। আর যাদের নিতান্তই প্রয়োজন, বিয়ে শাদিতে গোল্ড লাগবেই, সেই তুলনায় তারা সামান্যতম গোল্ড পাচ্ছে। এখন বেচা কিনা দাম বাড়াতে একটু বেচা কিনা কম, অনেক কম, অর্ধেকেরও কম। কিন্তু প্রশ্ন হলো, মূল্যবান এ ধাতুর দাম কেন এত বাড়ছে? বিশ্লেষকরা বলছেন, বিশ্ব যখনই অস্থির হয় তখনই স্বর্ণে বিনিয়োগ বাড়ে। সাম্প্রতিক সময়ে ডলারের দরপতনের কারণে বড় বড় বিনিয়োগকারী, এমনকি অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সম্পদ স্বর্ণে বিনিয়োগ হিসেবে রাখছে। তার প্রভাবেই বাড়ছে এর চাহিদা ও দাম। বিশ্ব পরিস্থিতির উপর গ্লোবাল, আমি যদি বলি ভূ রাজনৈতিক অবস্থা এবং মূল্যস্ফীতি, সমস্ত কিছু, বিশ্ব অর্থনীতির সংখ্যা, এই জায়গাগুলো যদি বিবেচনা করেন তাহলে তার সাথে স্বর্ণের দামের একটা সম্পর্ক রয়েছে। পৃথিবী যখন অস্থিরতার দিকে যায়, মানুষ তার নিরাপদ সম্পদ হিসাবে স্বর্ণ বেছে নেয়। এই অবস্থায় স্বর্ণের দেশীয় বাজার স্থিতিশীল রাখতে এ খাতে আরও বেশি করে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আর প্রয়োজন সরকারের নীতি সহায়তা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে ম্যানহোলে পড়ে একজন বিদেশি রাষ্ট্রদূতের পা ভাঙার ঘটনা একসময় আলোড়ন সৃষ্টি করেছিল। নগরীর রাস্তায় এমন নানা দুর্ঘটনা ঘটেছে হরহামেশাই।
দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর মুগদা এলাকায় রাস্তার পাশে জমে আছে পানি, পাশেই দেখা মিলছে ঢাকনাবিহীন সব ম্যানহোলের। এভাবেই সড়কের অনেক ম্যানহোলই অরক্ষিত। বর্ষায় ভারী বৃষ্টি হলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে ঢাকনাবিহীন এসব ম্যানহোল। দুর্ঘটনার শিকার হন পথচারীরা। মাসখানেক ধরে ম্যানহোলটা খোলা, আমরা এলাকাবাসী বাসটা দিছিলাম, বাসটাও এখন নেই। অনেক ভোগান্তি হয়, কারণ হচ্ছে ঢাকনাগুলো না থাকলে ছোট ছোট গাড়িগুলো পাস হয় না। মাদকাসক্ত ও পেশাদার চোরেরা রাতের আধারে এসব ঢাকনা খুলে নিয়ে যায়, আর দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় ক্ষুব্ধ নগরবাসী। ভিতরে একটা নিয়ে গেছে গা, এনেকের একটা নিয়ে গেছে গা, বাড়িওয়ালারা পজিশন নেয় কিন্তু থাকে না। এর ভিতরে অনেক পানি হয়, পিছলে হয়ে যায়, তার কারণে আমি একদিন দৌড়ে আসতে গিয়া পায়ের ভিতর ব্যথা পাইছি, এখন হাঁটুর ভিতর দাগ আছে। স্ল্যাবগুলো মানে মেরামত করলে ভালো হয় না। তবে সম্প্রতি ঢাকনাবিহীন ম্যানহোল মেরামত ও নতুন ঢাকনা লাগানোর কাজ হাতে নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। মুগদা গার্মেন্টস গলি এলাকায় চোখে পড়ে এমন কার্যক্রম। 5 তারিখের পরে ম্যানহোলের ঢাকনাগুলো চুরে নিয়ে গেছে, মানুষের অনেক সমস্যা হতো। কাজ ধরছে 2-3 দিন হয় আর কি। কভারগুলো ওয়াসাকে কমপ্লেন করার পরেও এখানে লাগানো হয়নি। রোডের এই 11টা ম্যানহোলই পুরোটাই ক্লিয়ার করে দিব, যেখানে যেখানে যে সমস্যা আছে। ম্যানহোলে ঢাকনা চুরির জন্য মাদকাসক্ত ও টোকাইদের দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এজন্য জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দিচ্ছেন তারা। আমরা এটা নিয়মিত মনিটরিং করছি এবং যখন যেটা আমাদের নলেজে আসছে আমরা নিজেরা চোখে দেখে অথবা অন্যের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ চলমান আছে। আমরা চেষ্টা করছি যেভাবে সিটিজেনকে সর্বোচ্চ সেবা দেওয়া যেতে পারে, সেই সঙ্গে ওনাদেরকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। রাজধানীর সড়কের রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ ও যথাযথ তদারকি নিশ্চিত করার দাবি নগরবাসীর। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগর উপকূলীয় আউটার রিং রোডের লাগোয়া পতেঙ্গা হালি শহরের প্রায় 2500 একর ভূমিতে গড়ে উঠবে আগামীর বন্দর খ্যাত বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসেবে প্রস্তাবিত বে টার্মিনালে 2026 সালেই অপারেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে রহস্যজনক ধীরগতির কারণে নির্মাণ কাজ শুরু দূরের কথা, প্রাথমিক প্রক্রিয়াও শেষ হয়নি। 2013 সালে নেওয়া পরিকল্পনায় কিছু ভূমির সংস্থান ছাড়া তেমন অগ্রগতি হয়নি। তবে এবার কাজটি সম্পন্ন করতে একনেক অনুমোদনের পর অবশেষে আলোর মুখ দেখছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। মেগা প্রকল্পটি পুরোদমে চালু হলে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের উপর থেকে অনেকাংশে কমবে চাপ। 6 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালে 24 ঘন্টা জাহাজ নোঙর করতে পারবে। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, ইভেন চায়না, ইভেন থাইল্যান্ড, ইভেন মায়ানমার, এই সব দেশের মালামাল এবং কার্গোগুলো কিন্তু আমাদেরকে টার্গেট করেই আগাতে হবে। আমাদের কিন্তু এখনো অনেক কিছু মান্দাতা আমলের সিস্টেম রয়ে গেছে। আমাদেরকে এই জায়গাগুলোতেও কিন্তু একটু ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, মানে যুগোপযোগী করার প্রয়োজন আছে। দেশের ইতিহাসে সর্ববৃহৎ $800 কোটি বিদেশি বিনিয়োগ হচ্ছে এই প্রকল্পে। বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি সম্পাদনের পর শুরু হবে চ্যানেল খনন ও ব্রেকওয়াটার নির্মাণের কাজ। আমরা বিশ্ব ব্যাংক থেকে একটা লোন এগ্রিমেন্ট আমরা করব, তো এটার প্রক্রিয়া প্রায় শেষ। আমরা খুব সহসাই এই অ্যাক্সেস চ্যানেল এবং ব্রেকওয়াটারের কাজ শুরু করতে পারব। 2028 সালের মধ্যে শেষ হবে ব্রেকওয়াটার ও চ্যানেল নির্মাণ এবং 2031 সালের মধ্যে জাহাজ নোঙর করতে পারবে বে টার্মিনালে। কন্টেইনার ও পণ্য উঠানো নামানোর 3টি টার্মিনাল নির্মাণ হবে। এর মধ্যে একটি নির্মাণ করবে পোর্ট অফ সিঙ্গাপুর ও অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। টাঙ্গাইলের ভূয়াপুর পৌরসভায় চলছে নানা উন্নয়ন কাজ, এর মধ্যে উপজেলা ভূমি অফিস সংস্কার অন্যতম। তবে অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের বাবা বীর মুক্তিযোদ্ধা চানমিয়াকে সভাপতি করে নিজেই এ কাজ বাস্তবায়ন করছেন সহকারী কমিশনার তারিকুল ইসলাম। পুকুরে সংস্কারের নামে বন বিভাগের অনুমতি ছাড়াই অর্ধশত বছরের গাছ কাটার অভিযোগও আছে তার বিরুদ্ধে। বিধি ভেঙে নিজেই বনে গেছেন ঠিকাদার। এইভাবে যদি কেটে ফেলে পরিবেশের একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষদের ছায়া পাচ্ছে, সেটার থেকে বঞ্চিত হচ্ছে। এই গাছগুলা কাটার বিষয়ে আমরা জনসাধারণ বা ছাত্র কেউই অবগত নয়। তাদের স্বইচ্ছাকৃতভাবে যেভাবে মন চাচ্ছে সেভাবে গাছ নিধন করছে। প্রকল্পের সভাপতির দাবি গাছ কাটা সহ সব বিষয়ে জানেন সহকারী কমিশনার।
আর বন বিভাগ বলছে গাছ কাটার বিষয়ে লিখিত আবেদন পায়নি তারা। আমরা তো জানি যে ওই যে গাছ কাটলে পারমিশন লাগে বন বিভাগে। আমি অবশ্য বলেছি ওই এসিডেন্ট সাহেব বন বিভাগের সাথে যোগাযোগ করছিলেন হয়তো। ইউনো মহোদয় বললেন যে কিছু ডালপালা ছাঁটাই করছেন, না এরকম আমরা কোনো অ্যাপ্লিকেশন পাইনি। সরকারি কর্মকর্তার আইন অমান্য করা কাম্য নয় বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৃক্ষরোপণ করা দরকার, সেখানে বৃক্ষ কর্তন করা এটা মোটেই চলে না। এটা কি উদ্দেশ্যে করছে আমরা জানি না, তো কাজটি ঠিক নিয়ম সিদ্ধ হয়েছে বলে আমার মনে হয় না। তো এটা পরিবেশের উপরেও একটা বিরূপ প্রভাব পড়বে। এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে খারাপ ব্যবহার করেন সহকারী কমিশনার। আপনার এই সমস্ত ফালতু ভিডিও দেওয়ার আমার সময় নাই। আপনার মন যা মন চায় আপনি লিখেন যান। নিউজের বড় অভাব হয়ে গেছে না আপনার দালালের ভাবনা। প্রায় 3,40,000 টাকার এই পিআর প্রকল্পের মধ্যে শ্রমিকদের দৈনিক হাজিরা দেয়া হয়েছে 30,000 টাকা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। গেল 31শে মার্চ ঈদের দিন বাঁধ ভেঙে প্লাবিত হয় সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের 10টি গ্রাম। টানা 5 দিন লোনা পানি উঠানামা করার ফলে নষ্ট হয়েছে সুপেয় পানির উৎস, ভেসে গেছে 4 শতাধিক মৎস্যঘের, তলিয়ে গেছে 5 শতাধিক বিঘার বোরো ধান। লোনা পানি আটকে থাকায় পুকুরের পানি নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, দেখা দিয়েছে খাবার পানির সংকট। ময়লা পানি ব্যবহারে স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন চর্মরোগে। জমিতে লবণাক্ততা না কমলে অনাবাদি থাকবে শত শত বিঘা ক্ষেত, এ নিয়ে হতাশায় বাসিন্দারা। এই লবণাক্ততার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এই পানিটা যদি আমাদের না বেরোয় 5 বছরের মধ্যে কোনো ফসল আদি আমার এই জমিতে আর হবে না। শুধু নিজেদের জন্য নয়, গৃহপালিত পশুর জন্যও দীর্ঘ পথ পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্য খামারিদের বাঁচাতে সুদমুক্ত ঋণের দাবি। বাঁধ ভেঙে যাওয়ায় নোনা পানি আসাতে এখন পানির আমাদের খুব কষ্ট, খুব সংকট। সমস্ত ঘের মহাজনরা লোন বিনা সুদে লোন পেতে পারি। ঘুরে দাঁড়াতে প্লাবিত এলাকার মাটি পরীক্ষা করে পূর্ণাঙ্গ কৃষি পুনর্গঠনের পরিকল্পনা করা সহ সহজ শর্তে ঋণ দেওয়ার পরামর্শ কৃষি গবেষণার কর্মকর্তাদের। সরকারিভাবে কৃষি পুনর্বাসন প্যাকেজ ঘোষণা, যাতে বীজ, সার এবং প্রযুক্তি সহায়তা অন্তর্ভুক্ত থাকে। অল্প সুদে কৃষি ঋণ এবং কৃষি প্রণোদনা চালু করা, বাঁধ মেরামত ও টেকসই অবকাঠামো গড়ে তোলা। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশায় ক্ষতিগ্রস্ত 10 গ্রামের মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলার আমবাগানগুলোতে 90 থেকে 95 ভাগ মুকুল এলেও গুটি হওয়ার সময় বৈরী আবহাওয়ার কারণে ঝরে পড়ে প্রায় 50 ভাগ। এতে ভালো ফলন নিয়ে শঙ্কায় কৃষক। 90-95% মুকুল থাকলেও আমাদের আম বাগানগুলোতে প্রায় 40-50% আম আমরা দেখতে পাচ্ছি। প্রায় সব বাগানে মুকুল অনুযায়ী আপনার ফলন খুব কম। কড়া রোদ পড়ার কারণে, তাপদাহ একটু উত্তপ্ত হওয়ার কারণে মুকুল নষ্ট হয়ে গেছে। যে পরিমাণ আম আছে এই পরিমাণ যদি ন্যায্য মূল্য পাই, আমরা ন্যায্য বাজার দর পাই, তাহলে হয়তো আমরা ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবো। বাগান মালিক ও ব্যবসায়ীরা বলছেন শ্রমিকদের মজুরি, সারসহ কীটনাশকের খরচ বেশি হওয়ায় এবার বাড়বে উৎপাদন খরচ, তাই ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আছে শঙ্কা। 30% উৎপাদন খরচ গত বছরের তুলনায় এবার বেড়ে যাবে। উৎপাদিত আম বিক্রি করে আমরা বালাইনাশকের খরচ ব্যবহার করে, লিজের খরচ ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত লাভ পাবো কিনা এটা নিয়ে আমরা কিন্তু সন্দিহান। আর কৃষি বিভাগ বলছে গুটি ঝরলেও এবছর আমের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। সেজন্য কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। বৃষ্টি হওয়াতে গাছের পাতা, ময়লা, ধুলাবালি পরিষ্কার হওয়াতে গাছের সালোক সংশ্লেষণের মাত্রা বেড়ে যাওয়াতে আমের সাইজটা খুব ভালো হবে, আর মাটিতে রস আসাতে এটা ঝরে পড়ার প্রবণতাও কমে যাবে। এই জন্য আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিচ্ছি, শিলাবৃষ্টি কিংবা ঝড় যদি না হয় তাহলে এখনও গাছে যে পরিমাণ আম আছে আমরা উৎপাদন যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জন করতে পারবো বলে আমরা ধারণা করতেছি। চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,86,600 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে মুগ ডাল উৎপাদনে দ্বিতীয় অবস্থানে দক্ষিণের জেলা বরগুনা। গেল মৌসুমে হেক্টর প্রতি প্রায় 1.5 টন ফলন ঘরে তোলে কৃষক। ভালো ফলনের আশায় এবছর আরও বেশি জমিতে মুগ ডাল চাষ হয়েছে। তবে বিপত্তি বাধে মৌসুমের শুরুর দিকের অনাবৃষ্টিতে। খরায় ফলনে দেখা দেয় বিপর্যয়।
পরিচর্যার মাধ্যমে বিপর্যয় সামলে ওঠার আগেই বাঁধ সেধেছে বৃষ্টি। ফসল ওঠানোর আগে টানা বৃষ্টিতে মাঠের পর মাঠ, মুগ ডাল নষ্ট হয়ে দিশেহারা কৃষক। প্রথম দিকে বৃষ্টি না হওয়ার কারণে মানে ফলের অবস্থা খুবই খারাপ, গাছ বাড়তে পারে না, যার কারণে হইলো গাছে ফলন আসে নাই। আমি দেড়খানি জায়গায় দিয়েছিলাম, ভালো হইলে এখন বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। ঋণ পরিশোধ সহ চাষাবাদের খরচ ওঠানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ফসল তার ঘরে তুলতে পারে না, দেনাপানা হয়ে গেছি, দেনাপানা তো শোধ করতে পারবো না। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। অতিবৃষ্টি হয়েছে, এর প্রেক্ষিতে যে মাঠ ফসলে মুগের একটি ক্ষতি পরিলক্ষিত হয়েছে, উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদের ক্ষতি নিরূপণের প্রক্রিয়া চলমান আছে। আউশ মৌসুমে পুনর্বাসনের বিবেচনা করা হবে অগ্রাধিকার ভিত্তিতে। বরগুনায় এবছর 48,607 হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে। টিভিসি নিউজ ডেস্ক। মাঠ থেকে তরমুজ আর বাঙ্গি সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সায়েদখালী চরের চাষিরা। একসময় এখানে শুধু আমনের চাষ হতো, ধান কাটার পর খালি পড়ে থাকতো জমি। ৫-৭ বছর আগে এই চরে বাণিজ্যিকভাবে বাঙ্গি ও তরমুজের চাষ শুরু করেন কয়েকজন চাষি। বর্তমানে ৩৫ থেকে ৪০ জন এই ফল চাষ করেছেন। বেড়িবাঁধ না থাকায় প্রায় নিচু এলাকা প্লাবিত হয়ে ফসলি জমি তলিয়ে যায়। চরে একটি বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ২০,০০০ টাকা ইনভেস্ট করি, তাহলে দেখা যায় আমার ১ লক্ষ টাকা আমার ঘরে যায়। যত প্রযুক্তিটা খুব কম হয় তাহলে আমরা ফসলটা ভালো পাবো। আমাদের এখানে যদি এটা বেড়িবাঁধ হইতো তাহলে আমাদের এই ফসলটা আরো ভালো হইতো। কৃষকদের পরামর্শের পাশাপাশি বীজ ও সার দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমরা এই বছরে প্রায় ২০০ হেক্টর নতুন এবং পুরনো চর সাইদখালী সহ আমরা আবাদের আওতায় আনার লক্ষ্যে ২৯ জন চাষিকে তরমুজ এবং বাঙ্গি বীজ এবং সার সহায়তা দিয়েছি। এদিকে কুমিল্লার চান্দিনা, মুরাদনগর, দাউদকান্দি ও মেঘলা উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে বাণিজ্যিকভাবে হচ্ছে বাঙ্গির চাষ। কম পুঁজিতে বেশি মুনাফা ও ফলন ভালো হওয়ায় বাঙ্গির চাষে ঝুঁকছেন এলাকার চাষিরা। এখান থেকে আমরা এই বাঙ্গি নিয়ে ঢাকা আড়তে দিই, যাত্রাবাড়ি। এখানে বাঙ্গি ঢাকাতে চালান করি, মোটামুটি ভালো মুনাফা হয়। এবার পোকামাকড়ের আক্রমণ ছিল কম, ফলনও ভালো হয়েছে, লাভবান হচ্ছেন চাষিরা। তারা এই ফসলটি করে আর্থিকভাবে খুব লাভবান হচ্ছে এবং এটা ভোক্তাদের জন্য খুব বেশি উপাদেয় খাবার হিসেবে ভোক্তারা এটা খুব চাহিদা অনেক বেশি। সায়েদখালী চরের প্রায় ৭০০ একর জমির মধ্যে এবছর ৩০ একরে বাঙ্গি ও তরমুজ চাষ হয়েছে, আর কুমিল্লায় চাষ হয়েছে ১২৪ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে ২৫ মেট্রিক টন। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।